নমস্কার। কোভিডে আসার খবর দিয়ে শুরু করছে আজকের অফিস 24। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। কোভিডে আসার খবরটা কি, যে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হচ্ছে আমাদের শরীরে, অর্থাৎ হার্ড ইমিউনিটির দিকে আমরা কি এগিয়ে চলেছি। সেরো সার্ভের রিপোর্ট দেখে অনেকটা স্পষ্ট হবে ছবিটা, আসুন দেখি। সেরো সার্ভে কি সবার আগে জানা দরকার। রক্তের নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণে রক্তে আইজিজি তৈরি হয়। সেরো সার্ভে কি, এই আইজিজি যে তৈরি হয় সেই আইজিজি হলো ইমিউনোগ্লোবিউলিন জি। রক্তে আইজিজি থাকা মানে উপসর্গহীনদের করোনা হয়েছিল, কিন্তু এখন তারা করোনা মুক্ত, অর্থাৎ সেরে উঠেছেন চিকিৎসা ছাড়াই, অর্থাৎ তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এটাই আইজিজি যে পরীক্ষার মডেল সেরো সার্ভে তাই করছে। এবার দেখা যাক আইসিএমআর দেশের 83টি জেলায় 26,400 জনের উপরে এই সেরো সার্ভে করা হয়। দেশব্যাপী রিপোর্টে দেখা গেছে আইজিজি থাকা উপসর্গহীনের সংখ্যাটা 0.73%, খুবই নগণ্য। কিন্তু আশার আলো আছে। কোথায়? আমাদের রাজ্যের রিপোর্টটা দেখুন। কলকাতায়, রাজ্যের মধ্যে শুধু আমাদের জেলায়, আমাদের শহরে 396 জনের উপরেই টেস্ট হয়েছিল, সেরো সার্ভে করা হয়েছিল। তার কি রেজাল্ট এসেছে দেখা যাক। পজিটিভ এসেছে 57 জনের রিপোর্টে, মানে এটা যদি পার্সেন্টেজ করা হয় 14 উপসর্গহীনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। 14% যথেষ্ট আশাব্যঞ্জক একটা নাম্বার। দক্ষিণ 24 পরগনায় করা হয়েছিল, এবার বাকি জেলা যেখানে হয়েছে দেখুন 2.5%, আলিপুরদুয়ারে 1%, 0.75% পূর্ব মেদিনীপুরে। ঝাড়গ্রামে হয়েছে 0.25%, বাঁকুড়াতেও 0.25%, মানে সব থেকে বেশি হয়েছে কলকাতায়, যেখানে প্রকোপ এই মুহূর্তে সবচেয়ে বেশি। অ্যান্টিবডি সেখানেই তৈরি হয়েছে। তাহলে আমরা এই গোষ্ঠী ইমিউনিটির দিকে এগিয়ে গেলাম। যে হার্ড ইমিউনিটির কথা শুরুতেই বলা হচ্ছিল, সেই হার্ড ইমিউনিটির পথে কি আমরা এগোতে পারলাম? এটা কি সত্যি আশা জাগাচ্ছে কোভিড মোকাবিলায়? আসুন আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেডিসিন প্রধান, বেলঘাটা আইডি হাসপাতালের বিশ্বনাথ শর্মা সরকার। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার। আমার সঙ্গে একটু পরেই যোগ দেবেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। আমি শুরুতেই ডক্টর শর্মা সরকারের কাছে আসি। ডক্টর শর্মা সরকার, কতটা আশার আলো আপনারা দেখছেন? যেভাবে ঢেউ আছড়ে পড়ছে, যত বেশি টেস্ট হচ্ছে তত কোভিডের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে, আপনারা কতটা আশার আলো দেখছেন রিপোর্টে? নমস্কার সবাইকে। আজ এইখানে এর আগেও এই আইসিএমআর সেরোপ্রেভালেন্স স্টাডির আগেও মোটামুটি বিদেশে অনেক জায়গায়, ইউরোপে, আমেরিকায় সেরোপ্রেভালেন্স স্টাডি করা হয়েছে, এবং সেখানে আপনি দেখা গেছে কি তার তুলনায় এই যে আনডিটেক্টেড কেস, কিন্তু তাদের পরে অ্যান্টিবডি সেরোপ্রেভালেন্স স্টাডিতে দেখা গেল যে তারা আগে এক্সপোজ হয়েছে এবং তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেহেতু ওদের আগে ইনফেকশন হয়েছিল কিন্তু ইনফেকশন সিম্পট্যাটিক ছিল না বলে ধরা পড়েনি, বা হয়তো ওদের খুব মাইল্ড সিম্পটমস ছিল বলে ওদের টেস্ট হয়নি, ধরা পড়েনি। তো সেই নাম্বারগুলো অ্যাকচুয়াল নাম্বার অফ কেসেস থেকে ইউজুয়ালি মেনি টাইমস বেশি, 30 টাইমস 50 টাইমস বেশি সবগুলো স্টাডিতেই। ডক্টর শর্মা সরকার, আমি একটু থামাচ্ছি আপনাকে, কারণ কোনো সমস্যা হচ্ছে অডিওতে। আর একবার আমি চেক করব, তার আগে আমি ডক্টর সরকারের রিয়াকশন নেব। ডক্টর সরকার, ধরুন এটা তো র্যান্ডম টেস্ট, নিঃসন্দেহে আমরা কি এটার থেকে যে রেজাল্ট, শুধু কলকাতা বেসড রেজাল্টের কথাই বলি 14%, সেটা কি আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি, এই স্টেটমেন্ট করার উপযুক্ত একটা রেজাল্ট বলে মনে হয় আপনার? এখন আমাদের যা মানে যে অবস্থাতে এই সমস্যাটার যে দ্য স্টেট অফ ন্যাচারাল হিস্ট্রির মধ্যে আমরা আছি, তাতে তো আমরা অবধারিতভাবে আমরা চাই বা না চাই আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি। There is simply no other option. We will get into herd immunity because এখন সেটাই হচ্ছে যে কোনো প্যান্ডেমিকের যে ন্যাচারাল হিস্ট্রি, তার ন্যাচারাল হিস্ট্রির একটা অংশ। এখন কলকাতাতে আমাদের ওই 390-এর কাছাকাছি যে স্যাম্পলিং হয়েছে, তাতে যে 15% মতো পজিটিভিটি হয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের খানিকটা ইন্ডিকেট করছে। কারণ এপিডেমিওলজিস্টরা যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, তাদের একটু সিম্পল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বুঝিয়ে দিই যে যারা এপিডেমিওলজিস্টরা এই জিনিসটাকে দেখেন, পর্যবেক্ষণ করেন, তারা জিনিসটাকে ওপর থেকে দেখেন। এবং এই যে একটা অদ্ভুত ইনফেকশন আমাদের মধ্যে হলো, এটা সোসাইটিতে কত মানুষকে এফেক্ট করেছে, তার ট্রু ইনফেক্টিভিটি কত, তার অ্যাকচুয়াল মর্টালিটি কত, এই সামগ্রিক এবং সার্বিক একটা ধ্যান ধারণা পাওয়ার জন্য আমাদের সেরো ইমিউনোলজিক্যাল সার্ভেটা ভীষণ দরকার।
আর আমরা যারা ডাক্তারি করছি যে কোন মানুষটা অসুস্থ, কাকে আমাকে আগে চিকিৎসা করতে হবে, কার কোভিড আছে কার কোভিড নেই, এই অ্যাকিউট ইনভেস্টিগেশনগুলোর জন্য আমাদের RT-PCR দরকার। সুতরাং সেরো পজিটিভিটি অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ গিভিং আস এ পিকচার ফ্রম দ্য টপ, যার উপরে এপিডেমিওলজিস্টরা এর পুরো ইতিহাসের প্রোফাইলটা বেস করবেন। সুতরাং দ্য আনসার, শর্ট আনসার টু ইয়োর কোয়েশ্চেন ইজ যে হার্ড ইমিউনিটির যেটাকে ল্যান্ডমার্ক পার্সেন্টেজ বলা হয়, দ্যাট ইজ অ্যারাউন্ড 40% প্লাস। কিন্তু আজকে জার্মানিতে, নেদারল্যান্ডসে, সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়াতে যেখানে সেরোপজিটিভিটি টেস্ট হয়েছে, কোথাও আমার মনে হয় একমাত্র ক্যালিফোর্নিয়ান স্টাডিটা ছাড়া কোথাও আমরা ঠিক 30%-এর খুব কাছে এখনো কিন্তু রেজাল্টটা দেখতে পাইনি। কেউ মনে করেন দিস মে বি টু আর্লি। ঠিকই, এবং ভ্যাকসিন যতদিন না আসছে এটা তো আমাদের কাছে বিরাট একটা আস্থার জায়গা। কিন্তু আমার প্রশ্ন, ডক্টর সরকার আমি আসবো, আমি আবার ডক্টর শর্মা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর শর্মা সরকার, এটা তো একটা র্যান্ডম টেস্ট, এখানে অ্যান্টিবডি যার শরীরে রয়েছে তিনি যে কোভিডেই আক্রান্ত হয়েছিলেন সেটা কি বোঝা সম্ভব? হ্যাঁ, তার কারণ হচ্ছে এই সেরোপ্রিভেলেন্স স্টাডি। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। এই যে সেরোপ্রিভেলেন্স স্টাডি, এটাতে স্পেসিফিক ওই অ্যান্টিবডি গুলো ডিটেক্ট করা হচ্ছে যেটা কি কোভিড-19 স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে, এবং সেটা অন্য করোনা ভাইরাসের আগেনস্টে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলোকে ডিটেক্ট করেন। সুতরাং এই যে সেরোপ্রিভেলেন্স, এটা ইন্ডিকেট করছে কি যারা এই সেরোপ্রিভেলেন্সে স্টাডিতে পজিটিভ বেরিয়েছে তাদের কোভিড-19 হয়েছিল, হয়তো অ্যাসিম্পটোমেটিক ছিল বা মাইল্ডলি সিম্পটোমেটিক ছিল, ডিটেক্টেড হয়নি, কিন্তু ওদের ইনফেকশন হয়েছিল এবং ওরা অ্যান্টিবডি তৈরি করতে পেরেছে। এটা যদিও এটা খুবই ছোট্ট স্যাম্পল, কলকাতায় 1.5 কোটি পপুলেশনের মধ্যে 400 জনের মাত্র করা হয়েছে, কিন্তু এই ছোট স্যাম্পল থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম কি এইখানে যে অ্যারাউন্ড 14% পজিটিভিটি যেটা আমরা পেলাম সেটা ইন্ডিকেট করে কি সেই হিসাবে একই প্রপোর্শন আমরা দেখতে গেলে 1.5 কোটি পপুলেশনের মধ্যে 20 লক্ষ পপুলেশন হচ্ছে অলরেডি ইনফেক্টেড হয়েছে এবং রিকভার করেছে এবং অ্যান্টিবডি তৈরি করেছে। এটা হয়তো ওভার এস্টিমেট, আমার পার্সোনাল ধারণা এটা ওভার এস্টিমেশন হয়েছে, এর থেকে হয়তো অনেক কম জনই হয়তো অ্যাট প্রেজেন্ট ইমিউন, কিন্তু স্টিল এটা একটা ইন্ডিকেটর দ্যাট কি কিছু পার্সেন্টেজ অফ লোক অলরেডি কলকাতায় এক্সপোজড হয়েছে এবং তারা ইমিউনিটি ডেভেলপ করেছে। তবে অ্যাডিকুয়েট হার্ড ইমিউনিটি মানে হচ্ছে 65-70%, এবং 65-70% যারা পাবলিক হেলথের এক্সপার্টস যারা, তারা কিন্তু তাদের ওপিনিয়নে সেই হার্ড ইমিউনিটি আসতে কিন্তু 3 থেকে 5 বছর সময় লাগবে। এক্স্যাক্টলি, আর আরো অনেক ঝুঁকিও আছে সেখানে। আমি এটা নিয়ে আলোচনায় আসবো, প্লিজ সঙ্গে থাকুন। আমার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আমরা খানিকটা আলোচনা এগিয়েছি। ডক্টর দীপ্তেন্দ্র সরকার, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো। ধরুন একটা ফিগার যেটা আমরা শুরুতেই দেখলাম, আপনাকে ছোট করে বলে দিই, কলকাতায় যে সেরো সার্ভে হয়েছিল 396 জনের শরীরে করা হয়েছিল, সেখান থেকে 57 জনের পজিটিভ রিপোর্ট এসেছে, অ্যান্টিবডি শরীরে তৈরি হয়েছে। এটা পার্সেন্টেজে 14 অলমোস্ট। তো কোথাও একটা আশার আলো যে আমাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, একটা হার্ড ইমিউনিটির পথে দিশা দেখাতে পারে। কিন্তু যে 65-70% যেটা আপনারা মনে করেন হার্ড ইমিউনিটি তৈরি করতে পারে অন্তত যতদিন না ভ্যাকসিন আসছে, তো এই হার্ড ইমিউনিটি তো এই লোকগুলো তো অনেকেই ইনফেক্টও করেছে এতদিনে, তাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা আমরা তো জানি না। এটার ঝুঁকিও তো তাহলে অনেক। না, আপনাকে কয়েকটা জিনিস বোঝাই। প্রথম জিনিস যেটা বুঝতে হবে, এই যে তত্ত্বটা যে 65 থেকে 70% মানুষকে ইনফেক্টেড হতে হবে হার্ড ইমিউনিটি আসতে গেলে, সেটা ডিপেন্ড করে R0-এর ওপর, অর্থাৎ ইনফেক্টিভিটি অফ আ ভাইরাসের ওপর। আমরা যখন এটা শুরু করেছিলাম এই প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়াই, অর্থাৎ মার্চ মাসের মাঝের দিকে, তখন R0 ছিল 2.85, অর্থাৎ একটা মানুষ 3টে মানুষকে এই সংক্রমণ ঘটাতে পারত। লাস্ট যে ফিগারটা পাওয়া গেছে 28শে মে, তাতে দেখা গেছে R0টা নেমে এসছে 1.22। কলকাতার ক্ষেত্রে সেই R0 আছে 1.3। আপনাকে যদি এই R0-এর ভিত্তিতে যে ক্যালকুলেশনটা দেওয়া হয়, তাতে দেখা যায় এই অঙ্কটা খুব কমপ্লেক্স, 1 - 1/R0, এবং সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ পপুলেশন ইনফেক্টেড হতে হবে টু ডেভেলপ হার্ড ইমিউনিটি। সেটা কিন্তু অত আর 65 বা 70% অফ দ্য পপুলেশনকে ইনফেক্টেড হতে হবে না
হার্ড ইমিউনিটির জন্যে, সেটা কিন্তু অনেক কম সংখ্যায়, অর্থাৎ প্রায় 30 থেকে 40% পপুলেশনই যদি ইনফেক্টেড হয় তাহলেই কিন্তু হার্ড ইমিউনিটি তৈরি করা সম্ভব। যদি এটা নেমে আসে আরও কমে, অর্থাৎ ভারতবর্ষের অ্যাভারেজ এখন 1.12, এটা কিন্তু সামগ্রিক অ্যাভারেজ, অর্থাৎ হটস্পটগুলোতে এটা বেশি। যদি 1.12-তে নেমে আসে তাহলে কিন্তু 15 to 16% অফ দ্য পপুলেশন এফেক্টেড হলেই হার্ড ইমিউনিটি তৈরি হয়। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে রাজ্যটাকে দেখেন, শুধু কলকাতা দেখলে তো পশ্চিমবঙ্গ মুক্ত হবে না, আপনি পাশের জায়গাটা দেখুন পূর্ব মেদিনীপুর, সেখানে হচ্ছে 0.25, অর্থাৎ সেখানে কিন্তু এখনো 50% পপুলেশনকে ইনফেক্টিভ হতে হবে। সুতরাং কলকাতায় হার্ড ইমিউনিটির কাছে পৌঁছতে যদি আরও 5 থেকে 15% মানুষকে সংক্রমিত হতে হয়, পূর্ব মেদিনীপুরে কিন্তু সেই সংখ্যাটা 50 লক্ষ। অর্থাৎ আপনি কলকাতা হার্ড ইমিউনিটির দিকে কিছুটা পৌঁছতে পারে, কিন্তু যদি ট্রেন খুলে দেন, হঠাৎ যদি এখানকার একটা লার্জ 1 লক্ষ লোক পূর্ব মেদিনীপুরে যেতে শুরু করে, তাহলে কিন্তু পুরো রাজ্যের সামগ্রিক পরিস্থিতিটা ফল করতে শুরু করবে। সেই কারণে এই সার্ভের ভিত্তিতে আপনার আনলকিংয়ের প্ল্যানটাও পরিস্ফুট হবে। এটা যেরকম হার্ড ইমিউনিটি দেখছেন, আনলকিংয়ের প্ল্যান কিন্তু সেরো সার্ভের ওপর ডিপেন্ড করে, শুধুমাত্র আক্রান্তের ওপরে নয়। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আর নট, এবং আসার জায়গাটা হচ্ছে আমরা শুরু করেছিলাম 3-এ, আমরা পৌঁছে গেছি 1.22, আর যখন 1-এ পৌঁছবো তখন কিন্তু এটা গায়েব। এই মুহূর্তে সাউথ কোরিয়া 0.7, ইটালি 0.59, অর্থাৎ একটা লোক আর আরেকটা লোককে সংক্রমণ দিতে পারছে না যদি না সেকেন্ড ওয়েভ আসে। সুতরাং এটা যেরকম একদিকে ভয়ের একটা বাতাবরণ তৈরি করেছে, এত লোক অ্যাফেক্টেড যদি একে বিলিভ করতে হয়, আর একদিকে আমরা কিন্তু অনেকটা পৌঁছচ্ছি হার্ড ইমিউনিটির দিকে।